হাই এভরিওয়ান, আমি অসিত বর। হোপ অল ইজ ওয়েল। মানুষের মৌলিক চাহিদাগুলো সম্বন্ধে আলোচনায় বসলে খাদ্যের পর সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে উঠে আসে তা হলো বস্ত্র বা কাপড়। সারা বিশ্ব জুড়ে কাপড়ের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন গুরুত্ব রয়েছে। আজকে আমরা জানব মহান ভারতের বস্ত্রশিল্পের উত্থান পতনের কাহিনী। চলুন শুরু করি। বহু বিতর্ক ও মতপার্থক্য থাকলেও মোটামুটি আজ থেকে প্রায় 8 থেকে 10,000 বছর আগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংস্কৃতির মানুষ কাপড়ের বুনন শিখে ফেলেছিল। পৃথিবীর অন্যতম পুরনো শিল্পগুলোর মধ্যে ভারতবর্ষের বস্ত্রশিল্প উল্লেখযোগ্য। ভারতে তুলোর প্রমাণ 6,000 বছরের পুরনো। 4,500 বছর আগের রং করা সুতোর নিদর্শন মিলেছে। আজ থেকে প্রায় 5,500 বছর আগে ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে গড়ে ওঠা হরপ্পা সভ্যতায় পাট বা সনের, তুলোর ও পশমের বস্ত্রের ব্যবহার ছিল। আজ থেকে প্রায় 7,000 বছর আগে মেহেরগড়ে প্রথম তুলোর চাষ শুরু হয়। সিন্ধু সভ্যতার মানুষ কাপড় রপ্তানি করত। কৃষিপ্রধান অর্থনীতির দেশ ভারতের মোট উৎপাদনের 2.3% আসে বস্ত্রশিল্প থেকে। ভারতীয় শিল্প উৎপাদনের 13% জুড়ে রয়েছে বস্ত্রশিল্প। মোট রপ্তানি দ্রব্যের 12%ই কাপড়। ভারতীয় টেক্সটাইলের জনক বলা হয় জামশেদজি টাটাকে। বর্তমানে ভারত পৃথিবীতে কাপড় রপ্তানিতে দ্বিতীয়। প্রথম স্থানে আছে চীন। সম্রাট ও ভিক্ষুদের বৌদ্ধ ধর্ম গ্রহণ ও প্রচারের সাথে সাথে সমগ্র এশিয়া জুড়ে সাদা, লাল, গেরুয়া, খয়েরি, ধূসর, কালো, নীল, ওকরে বিচিত্র রঙের ভারতীয় কাঁসায় বস্ত্রের চাহিদা বেড়ে যায়। বস্ত্রশিল্পে প্রভূত উন্নতি আসে। ভারত থেকে চীন, জাপান, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইরান, ইরাক, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ সমগ্র এশিয়া জুড়ে ভারতীয় কাপড়ের রপ্তানি বহুগুণ বেড়ে যায়। গ্রিস দেশে ও ব্যাবিলনে তুলো বোঝাতে ইন্ডিয়া শব্দের ব্যবহার শুরু হয়। এ থেকে বোঝা যায় সেখানে ভারতীয় বস্ত্রের জনপ্রিয়তার উচ্চতা সম্বন্ধে। আজ থেকে প্রায় 1,900 বছর আগে রোমান ঐতিহাসিক প্লিনি হিসেব করে লিখেছিলেন, বস্ত্র বিক্রি করে ভারতবর্ষ রোমের অর্থ ও সোনা কিভাবে লুটে নিচ্ছিল। 851 সালে আরব ব্যবসায়ী সুলেইমান কেরলের কালিকট বন্দরের পরিদর্শন করে তার ডায়েরিতে লিখেছিলেন, কাপড়ের বুনন এত সূক্ষ্ম যে আংটির মধ্যে দিয়ে চলে যায়, যেমন যায় সূচের মধ্যে দিয়ে সরু সুতো। পৃথিবীর কোথাও এমন আশ্চর্য বয়নশৈলী নেই। 1515 সালে আসা পর্তুগিজ ভ্রমণকারী টম পিরেস বর্ণনা করেছেন মালাক্কা প্রণালীতে থেকে, যে কিভাবে গুজরাট ও তামিলনাড়ুর করমণ্ডল উপকূলের মাধ্যমে 30 রকমের বিভিন্ন সেরা কাপড় রপ্তানি হচ্ছে ভারত থেকে। 17 শতকের পাইরট ডি ল্যাভেল লিখেছেন কিভাবে আফ্রিকার দক্ষিণের উত্তমাশা অন্তরীপ থেকে চীন পর্যন্ত সব নরনারী ভারতীয় পোশাকে আবৃত। তখন ভারতে মুঘল বংশের সাম্রাজ্য ও অন্যান্য রাজাদের শাসন চলছে। মারাঠা সাম্রাজ্যের উত্থানের যুগ। 18 শতকে ইউরোপে এক বিয়ের আসরে কনের পরিহিত পোশাক দেখে অতিথিরা কটু সমালোচনা করে বলেন, এর চেয়ে উলঙ্গ থাকলেই হতো ভালো। এত সূক্ষ্ম ও মোলায়েম কাপড়ে তৈরি পোশাককে বলা হতো যেন সুতো দিয়ে নয়, হাওয়া বুনে বানানো হয়েছে। গুজব ছড়ালো যে এ কাপড় জলপরীরা বানিয়েছে। কেউ বলল জলের নিচে বানানো হয় এ পোশাক। সে পোশাক তখন এতটাই জনপ্রিয়, মাত্র 1 মিটারের দাম ছিল 400 পাউন্ড, বর্তমানের হিসেবে 42,000 টাকা। এটা ছিল ঢাকায় তৈরি মসলিন। কথিত আছে ঔরঙ্গজেব একবার তার মেয়েকে বকেছিলেন সভ্য পোশাক না পরার জন্য। উত্তরে মেয়ে তার বাবাকে জানিয়েছিলেন তিনি একটার ওপরে আরেকটা এমন 7টা জামা পরেছেন। কিংবদন্তি যেমনই হোক, ভারতীয় কাপড়ের রমরমা বাজার যে সব সভ্য দেশেই ছিল তা তর্কাতীতভাবে প্রমাণিত। 18 শতকে অর্থাৎ লেটার মুঘল কাল পর্যন্ত ভারতে উৎপাদিত পণ্য ছিল পৃথিবীর মোট উৎপাদনের 24.4%, অর্থাৎ
প্রায় 1/4 পশ্চিমী সাম্রাজ্যবাদ তথা ব্রিটিশ শাসন। আরও স্পষ্ট করে বললে তাদের শোষণ ভারতীয় বস্ত্রশিল্প তথা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, ডক্টর আম্বেদকর বহু মনীষীর লেখায় তার জাজ্বল্য প্রমাণ আছে। আপনারা জানেন ভারতীয় রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামে ভারতীয় বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। ইউরোপে ভারতীয় মশলা ও বস্ত্রের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। ইউরোপীয় লেখক লিখেছেন, কোনো সুতো নয়, জলকে বোনা হয়েছে যেন। 60 মিটার কাপড় একটা দিয়াসলাইয়ের বাক্সে ভরে রাখা যেত। বেনারসি শাড়ির একটা আঁচল বুনতে 5600 সুতো লাগত। একটা শাড়ি বুনতে মাসখানেক সময় লাগত 5-7 জন তাঁতের। শুধু শাড়ির কথাই যদি বলি, চান্দেরি, পৈথানি, বন্ধনী, কাঞ্চিপুরম, পালোটা, কাঞ্জিভারাম, মৈসোর, পোচামপালি, বালুচরি, চিকনকারি, জামদানি, কত বলবো। বস্ত্রের এক স্বর্ণযুগ ছিল সেকালে। ভারতীয় পোশাকের উপর ইউরোপীয় দেশগুলোর রাজকুমারীদের ভীষণ উন্মাদনা ছিল। ভারতীয় কাপড়ের ব্যাপক আমদানিতে ব্রিটিশ অর্থনীতি নড়বড়ে হয়ে পড়ে। জন ফোরবস ওয়াটসন নামের ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরিরত একজন ইংরেজ ডাক্তার এই সমস্যার সমাধান বের করেন। ভারতে সেবানিবৃত্তির পর 1858 সালে তাকে ব্রিটেনের ইন্ডিয়া মিউজিয়ামের ডাইরেক্টর পদে অভিষিক্ত করা হয়। তৎকালীন সময়ে ভারতের সঙ্গে ব্রিটেনের ব্যবসায় ব্রিটেনের প্রচুর অর্থ ভারতে চলে আসত, কারণ ভারত ব্রিটেনকে বেশি বেচত, কিনত কম। বর্তমানে যেমন ভারত ও চীনের অসম অর্থনৈতিক তথা বাণিজ্যিক সম্পর্ক। ইন্ডিয়ান মিউজিয়ামে এই সমস্যার সমাধানের উপায়ের অনুসন্ধান তুঙ্গে উঠলে ওয়াটসন ভারতীয় বিভিন্ন ধরনের কাপড়ের নমুনা দেখিয়ে ভারতকে ব্রিটেনের কাপড় বিক্রির বাজার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন। আপাতভাবে অযৌক্তিক ও অসম্ভব শোনালেও এই পরিকল্পনাতেই নিহিত ছিল ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের মারণ ভাইরাস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় পণ্য বেচে মুনাফায় ফেপে উঠলেও ইউরোপের পকেট ফাঁকা হচ্ছিল, আর ভারত অর্থনীতিতে আরও উজ্জ্বল হচ্ছিল। অষ্টাদশ শতকেই 1760 থেকে 1840 সালের মধ্যেই গ্রেট ব্রিটেনে আধুনিক যন্ত্রের আবিষ্কারে আধুনিক শিল্পায়নের যুগ শুরু হয়। ওয়াটসনের আইডিয়াতে ব্রিটিশ সরকার কনভিন্সড হয়ে ভারতীয় কাপড়ের ক্যাটালগ বা বিস্তারিত তালিকা তৈরির দায়িত্ব দেয় তাকে। বহু পরিশ্রমে ইউরোপকে বাঁচাতে ওয়াটসন একটি বই লেখেন। 18 খণ্ডে প্রকাশিত হয় সে বিশাল বই, দ্য টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স অফ ইন্ডিয়া। এই বইতে 700 প্রকারের ভারতীয় বস্ত্র তৈরির পদ্ধতি, খরচ, উপাদান, সময়, শ্রমিক, মার্কেট সম্বন্ধে বিস্তারিতভাবে লেখেন তিনি। এই বই পড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারে কারখানাগুলোতে আধুনিক যন্ত্রে প্রথম ভারতীয় বস্ত্রের সস্তা ও কম কোয়ালিটির প্রতিরূপ তৈরি হয়। এইভাবে ভারতীয় শিল্পের কবর খোঁড়ে ব্রিটিশ। ইংল্যান্ড থেকে সস্তা কাপড়ের আমদানিতে শুধুমাত্র বাংলায় 2500 বস্ত্র শ্রমিক বেরোজগার হয়ে পড়ে। এদেশের গরিব হতদরিদ্র মানুষ এদেশের দামি কাপড় না কিনে ইংল্যান্ডের তৈরি সস্তা কাপড় কিনতে শুরু করে। ধনীদের বাড়ে বিদেশি ফ্যাশন। 1858 সালে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরে ব্রিটিশ সরকারের অধীনস্থ হয়। ব্রিটিশ সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধশালী ভারতীয় বস্ত্রশিল্পের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করে এবং সফল হয়। এক আইনের মাধ্যমে এমন মুদ্রার প্রচলন করে যা শুধুমাত্র সোনা ও রূপার পরিবর্তে ইংল্যান্ড থেকেই কেনা যায়। ভারতীয় কারিগররা লন্ডনে গিয়ে ব্যবসা করতে পারবে না, সেটাই স্বাভাবিক। এছাড়া অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হয় ভারতীয় ব্যবসায়ীদের উপর। এই জন্য এক প্রবল ক্ষোভ তৈরি হয় ভারতীয়দের মনে। রবীন্দ্রনাথ সহ বিভিন্ন আন্তর্জাতিকতা ও মানবতাবাদী মানুষ বিরোধ করলেও বঙ্গভঙ্গের প্রতিবাদে বিদেশি কাপড় পোড়ায় চরমপন্থী সংগ্রামীরা। এই কাপড়ে আগুন দেওয়া ছিল বিদেশি সাম্রাজ্যবাদের দহনের রূপক। 8ম শতকে ভারতে আবিষ্কৃত চরখা 1905 সালে স্বদেশী আন্দোলনের প্রতীকে পরিণত হয়। রজনীকান্ত সেন গান লেখেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই।
1915 সালের পর থেকে গান্ধীর খাদি আন্দোলন সারা দেশে সাড়া জাগায়। খাদি বা প্রাকৃতিক সুতোয় তৈরি হাতে বোনা বস্ত্র ভারতীয় স্বনির্ভরতার সিম্বল হয়ে উঠেছিল। পৃথিবীতে যে কটি বই মানুষের শোষণ ও সাম্রাজ্যবাদ বৃদ্ধির জন্য লেখা হয়েছে তার মধ্যে ওয়াটসনের দ্য টেক্সটাইল অন্যতম, যদিও তার দেশকে বাঁচাতে লিখেছিলেন তিনি। আজকের ঐতিহাসিক কাহিনী এই পর্যন্ত। আগামী পর্বে দেশ দুনিয়ার মানুষের অন্তরের এবং বাহিরের অন্য কোনো কথা প্রসঙ্গে আলোচনা করা যাবে। ততক্ষণ সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ। জয় মানবতা।